আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আন্তর্জাতিক সিরিজ বা ইন্টারন্যাশনাল সিরিজ যেটা, এটা আমরা 6টা ক্লাস নিয়েছি, 1 থেকে 6। ঠিক আছে, আজকে 7 নম্বর ক্লাস, এটি আমাদের লাস্ট ক্লাস। হ্যাঁ, কারণ আমরা খুবই অল্প অল্প করে পড়াইছি। আমি আবারও বলতেছি, আমি 7টা ক্লাস নিয়েছি, কিন্তু খুবই ছোট করে নিয়েছি। এই জন্য তোমার কাছে মনে হচ্ছে অনেকগুলো ক্লাস। তো ছোট করে নিয়েছি, একদম অল্প অল্প জিনিস দেখাইছি, যাতে ওটা মনে থাকে। ঠিক আছে, যাতে ওইটা কি থাকে, মনে থাকে। তো আমার বিশ্বাস এইটুকু যদি করো, যদি কমন পড়ার ব্যাপার আসে, তাহলে এতটুকুর মতো কমন করবে। আরও পড়াইতে পারতাম আমি, যদি সময় বেশি থাকতো তাহলে আর একটু বেশি পড়াইতাম। বাট সময় যেহেতু খুবই কম, এই কম সময়ের মধ্যে এত বেশি বেশি কিছু পড়তে যাওয়া মানে ভুল কাজ। ঠিক আছে, যদি অনেক বেশি পড়তে যাও তাহলে এটা ভুল কাজ হবে। তো এই জন্য ব্যাপারটা হলো যে খুবই স্বল্প ইয়েতে আমরা পড়াবো। যারা আগের ক্লাসগুলো করো নাই, একটু দেখো আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা জানাও তো। কেউ একজন একটু কমেন্ট করো, কেউ একজন একটু কমেন্ট করো, দেখো ঠিক আমার কথা শোনা যাচ্ছে কিনা। যারা আগের 6টা ক্লাস করো নাই, তারা অবশ্যই অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দিছি, এই লিঙ্ক থেকে আমাদের এই আগের ক্লাসগুলো করে ফেলবা। হ্যাঁ, লিঙ্ক দিয়ে দিছি, বিগত ক্লাসের লিঙ্ক দিয়ে দিছি, ওইখান থেকে আমাদের আগের ক্লাসগুলো করে ফেলবা। ইনশাল্লাহ আমার বিশ্বাস ওই শর্ট করে ওই ক্লাসগুলো করলে তোমার হয়ে যাবে। তো চলো আজকে আমরা হলো বাকি ক্লাসগুলো দেখবো। আজকে হলো পড়াবো আমরা সভ্যতা। ঠিক আছে, বিশ্ব সভ্যতা ও হলো কি আমাদের ইতিহাস। বিশ্ব সভ্যতা ও হলো কি ইতিহাস পড়াবো। ঠিক আছে, বিশ্ব সভ্যতা ও কি পড়াবো, ইতিহাস পড়াবো। হ্যাঁ, আচ্ছা, বিশ্ব সভ্যতা ইতিহাসে আসো। বিশ্ব সভ্যতা ইতিহাসে কি হয়েছে, এগুলো ছোট ছোট জিনিস যে আমরা হলো মানব জাতিকে 4 ভাগে ভাগ করা হয়। 4টা নিগ্রোষ্ঠী আছে আমাদের। ঠিক আছে, একটা হলো কি অস্ট্রোলয়েড, নিগ্রয়েড, মঙ্গলয়েড, ককেশীয়। এর মধ্যে আমরা বাংলাদেশিরা হলো অস্ট্রোলয়েডের অংশ। ঠিক আছে, বাংলাদেশিরা কোন জাতির অংশ? বাংলাদেশিরা অস্ট্রোলয়েড জাতির অংশ। বাংলাদেশিরা অস্ট্রোলয়েড জাতির অংশ, জাস্ট এতটুকু জানলেই চলবে। বাংলাদেশিরা নিগ্রোষ্ঠী হিসেবে অস্ট্রোলয়েড। ঠিক আছে, ওকে, এগুলো আর কিছু লাগবে না। কিছু নগর রাষ্ট্র আছে, জাস্ট নামটা দেখবা, এথেন্স আর স্পার্টা, এই দুটাকে বলা হয় নগর রাষ্ট্র। ঠিক আছে, নগর রাষ্ট্র যেটা প্রাচীন গ্রিসে অবস্থিত। ঠিক আছে, এছাড়া ফ্লোরেন্স, ভেনিস, জেনুয়া, ঠিক আছে, এগুলো হলো ইতালিতে অবস্থিত। জাস্ট এটি দেখে রাখা। এখন আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা সভ্যতা। সভ্যতার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট সভ্যতা হলো মেসোপটেমিয়া সভ্যতা। যদি বলো যে একটা জিনিস মনে রাখবো আমি, তাহলে এই মেসোপটেমিয়া সভ্যতা কি, এটাকে বলা হয় প্রাচীনতম সভ্যতা। পরীক্ষায় প্রায় আসে যে বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সভ্যতার নাম কি। বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সভ্যতার নাম কি, তাহলে বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সভ্যতার নাম হলো মেসোপটেমিয়া সভ্যতা। বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সভ্যতার নাম কি, মেসোপটেমিয়া সভ্যতা। ঠিক আছে, এটা 2টা নদীর মধ্যবর্তী একটা অঞ্চল। ঠিক আছে, মেসোপটেমিয়া মানে কি, এটা একটা গ্রিক শব্দ, যার মানে হলো 2টা নদীর মধ্যবর্তী অঞ্চল। নদী বলতে কি, একটা হলো টাইগ্রিস নদী আর একটা হলো ইউফ্রেটিস নদী। টাইগ্রিস ও ইউফ্রেটিস এগুলো আমরা আগেও শোনার কথা। এই টাইগ্রিসকেই বলা হয় দজলা, আর ইউফ্রেটিসকে বলা হয় ফোরাত। ইউফ্রেটিসকে বলা হয় ফোরাত। এন্ড কেমনে মনে রাখবা, মনে রাখবা ইউফ্রেটিস, ফ্রেটিসে ফ আছে, এটা হলো ফোরাত। আর হলো টাইগ্রিস যেটা, হলো দজলা। টাইগ্রিস যেটা হলো কি, দজলা। ঠিক আছে, টাইগ্রিস যেটা সেটা হলো কি, দজলা। বুঝছো? আচ্ছা, পরীক্ষা আসে মেসোপটেমিয়ায় কোন অঞ্চলকে ঘিরা এটা করা হয়েছে। এটা কিন্তু ইরাক অঞ্চল, ইরান না কিন্তু। হ্যাঁ, ইরান না, ইরান না, ইরান না, ইরাক অঞ্চলের কি, ইরাক অঞ্চলের টাইগ্রিস আর ইউফ্রেটিস। তাহলে পরীক্ষা আসে যে এই টাইগ্রিস ইউফ্রেটিসটা কোন অঞ্চলের অংশ, এটা হলো ইরাক অঞ্চলের অংশ, ইরাক। হ্যাঁ, এই এই মেসোপটেমিয়া সভ্যতাকে আবার 4 ভাগে ভাগ করা যায়। মেসোপটেমিয়া সভ্যতাকে কয় ভাগে ভাগ করা যায়, 4 ভাগে ভাগ করা যায়। আমি মনে রাখলাম সুবা আক, এই যে সুবা আক। সু দিয়ে হলো কি সুমেরীয় সভ্যতা, ব্যা দিয়ে হলো ব্যাবিলিয়নের সভ্যতা, এ দিয়ে হলো অ্যাসিরীয় সভ্যতা, ক দিয়ে হলো ক্যালিডীয় সভ্যতা। তাহলে সুবা আক। ঠিক আছে, তাহলে প্রাচীনতম সভ্যতার নাম হলো মেসোপটেমিয়া সভ্যতা। আমার কথাগুলো কেউ যদি মনে করো, আমি যেটা বলছি, যে কেউ যদি মনে করো যে শুধুমাত্র ভাইয়ার কথা শুনে যাবো, আমি কিছু মুখস্থ করবো না, আমি কিছু পড়বো না, আমি দেখবো না, আমার কথাগুলো শুনবা, 6টা 7টা ক্লাস আছে শুনবা, বিশ্বাস করো তোমার ইন্টারন্যাশনাল থেকে জিকে আসলে তুমি পারবা, বা কমন পড়বে। কমন না পড়লেও তোমার কাছে মনে হবে যে এটা আনসার হবে না, ভাইয়া এটা বলছে এটা আনসার হবে না, বা এটা আনসার হবে ভাইয়া এটা বলছে। এইটুকু আমি বিশ্বাস তোমার দিতে পারি। হ্যাঁ, শর্ট টাইমের মধ্যে যতটুকু চেষ্টা করছি যে অল্পের মধ্যে কিভাবে দেওয়া যায়। তাহলে সুবা আক, সুবা আক কি বলছি, এই 4টাকে বলা হয় মেসোপটেমিয়া সভ্যতার অন্তর্ভুক্ত। এখন এই যে মেসোপটেমিয়া সভ্যতা, ধরো তুমি কিছুই পড়ে দাও না, এই যে আমার কাছে শুনছো তুমি মেসোপটেমিয়া সভ্যতা নামে একটা সভ্যতা, এটা প্রাচীন। তোমার এটা পরীক্ষার হলে যদি পরে চলে আসে যে কোনটা প্রাচীনতম সভ্যতা, তুমি একবার সবার আগে তোমার কাছে মনে হয়ে গেছে এটা মেসোপটেমিয়া সভ্যতা। এই যে মনে আসার যে ব্যাপারটা, এটা সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এখন সুমেরীয় সভ্যতা। আচ্ছা, এই মেসোপটেমিয়ার মধ্যে সবচেয়ে প্রাচীন হলো সুমেরীয়। ঠিক আছে, এখন যদি অপশনে 2টাই থাকে, আনসার মেসোপটেমিয়া তো আমরা আগাবোই, 2টা একসাথে থাকে না। হ্যাঁ, মেসোপটেমিয়ার একটা পার্ট হলো সুমেরীয় সভ্যতা। মেসোপটেমিয়ার একটা পার্ট কি, সুমেরীয় সভ্যতা। সবচেয়ে বড় অবদান কি, সবচেয়ে বড় অবদান হলো কিউনিফর্ম নামে একটা লিখন পদ্ধতি আবিষ্কার। আমি যতটুকু বলবো অতটুকু শিখবা, মানে এর সব পড়ার দরকার নেই। সবচেয়ে বড় অবদানগুলো শিখবো আমরা। কি, ইউনিফর্ম নামক লিখন পদ্ধতি আবিষ্কার। ইউনিফর্ম নামক কি লিখন পদ্ধতি আবিষ্কার।
ঠিক আছে। কিউনিফর্ম নামক একটা লিখন পদ্ধতি আবিষ্কার। এই কিউনিফর্ম কি একটা বর্ণলিপি আর কি। হ্যাঁ, এই এছাড়া সুমেরীয় সভ্যতার আর কি কি আছে? সুমেরীয় সভ্যতার মধ্যে একটা যদি মনে রাখো তাহলে এটা মনে রাখবে, উন্নত সেচ ব্যবস্থা খুব ইম্পর্টেন্ট। সুমেরীয় সভ্যতায় সুমেরীয় দন্তস্ব আছে, সেচের দন্তস্ব আছে। তাহলে সুমেরীয় কি বলছি, উন্নত সেচ ব্যবস্থা। এছাড়া কি করছে, চাকার আবিষ্কার করছে। এটা একবার মেডিকেল প্রশ্ন আসছে যে চাকা আবিষ্কার কোন সভ্যতার কাজ। ঠিক আছে। এছাড়া জলঘড়ি আবিষ্কার করছে। ঠিক আছে। পাটিগণিতের গুণ পদ্ধতি আবিষ্কার করছে। চন্দ্র পঞ্জিকা, যেটাকে আমরা বলি লোনার ক্যালেন্ডার, মানে চাঁদ দেখে দেখে যে ক্যালেন্ডার, এটা বলা লোনার ক্যালেন্ডার। এই কয়েকটা জিনিস ওরা আবিষ্কার করছে। এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি, চাকা আবিষ্কার আর উন্নত সেচ ব্যবস্থা। এই দুইটা মনে রাখতেই হবে, এই দুটো একদম স্টার। ঠিক আছে, এই দুটা কি স্টার। ওকে। আচ্ছা, ব্যাবিলনীয় সভ্যতায় আসো। ব্যাবিলনীয় সভ্যতার মানে মানে কি আছে, ব্যাবিলনীয় সভ্যতার মধ্যে ওদের সবচেয়ে বড় অবদান হলো ব্যাবিলনের কি আইন প্রণয়ন। ব্যাবিলনের কি করছে, আইন প্রণয়ন করছে। ব্যাবিলনে কি করছে, আইন প্রণয়ন করছে। ঠিক আছে, ব্যাবিলনে কি করছে, আইন প্রণয়ন করছে। একদম এটাই মনে রাখবা। ঠিক আছে, পরীক্ষায় যেটা কমন, এটা মেডিকেল প্রশ্ন আসছে। দেখো এই মেডিকেল কিন্তু এখান থেকে প্রচুর প্রশ্ন আসছে আগে। ব্যাবিলনের একটা ঝুলন্ত উদ্যান আছে। এখন আমরা বলছি মেসোপটেমিয়া সভ্যতা, কই বলছি একটু আগে, ইরাক না ইরানে? ভাইয়া বারবার বলতেছি ইরাকে অবস্থিত। পরীক্ষায় এটাই আসছিল যে মেসোপটেমিয়ার মানে মেসোপটেমিয়া ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান এটা ইরাকে অবস্থিত না ইরানে অবস্থিত? ঠিক আছে, তাহলে এটা ইরাকে অবস্থিত। নির্মাণ করছে বাবা নেবুচাঁদনেজার। এটা ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কিন্তু প্রাচীন সপ্তাচার্যের একটা কিন্তু ব্যাবিলনের ঝুলন্ত এই আমাদের উদ্যান। ঠিক আছে। আচ্ছা, এছাড়া কি করছে, সর্বপ্রথম পঞ্জিকার প্রচলন শুরু করছে। সর্বপ্রথম কি করছে, পঞ্জিকার প্রচলন শুরু করছে। চাঁদকে পর্যবেক্ষণ করে পঞ্জিকার কি করছে, প্রচলন শুরু করছে কারা, এই আমার ব্যাবিলনীয়রা। কিন্তু যদি বলে পরীক্ষায় মানচিত্র কে শুরু করছে, মানচিত্র শুরু করছে গ্রিকরা। মানচিত্র শুরু করছে কে, গ্রিকরা। প্রথম মানচিত্র কে শুরু করছে, গ্রিকরা। ঠিক আছে, গ্রিকরা। আর তাহলে কি বলছি, ব্যাবিলনের কি আছে, ব্যাবিলনের কি আছে, আইন আছে। ওই আইনটা বলা হয় হাম্বুরাবির আইন। হাম্বুরাবির আইন, হাম্বুরাবির আইন। হ্যাঁ, হাম্বুরাবির আইন। উনি সর্বপ্রথম পৃথিবীর লিখিত আইন প্রণেতা। তাহলে ব্যাবিলন থেকে কি পড়ছি, ব্যাবিলনতে বলছি হলো কি, পৃথিবীতে প্রথম লিখিত আইন প্রণেতার নাম হাম্বুরাবির আইন। এই আইনটা এই জন্য এরাই সবচেয়ে বড় অবদান। এরা সর্বপ্রথম পত্রিকার প্রচলন শুরু করছে। এরাই সর্বপ্রথম ঝুলন্ত উদ্যান, ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান ইরাকে অবস্থিত। ইরাকে অবস্থিত, যেটা প্রাচীন সপ্তাচার্যের একটা, তারপর অ্যাসিরীয় সভ্যতা। অ্যাসিরীয় সভ্যতা এখানে কিছু লাগবে না, খালি মনে রাখবা অ্যাসিরীয়রা বৃত্তকে 360 ডিগ্রি করে ভাগ করছে। খুব 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 ইম্পর্টেন্ট। অ্যাসিরীয়রা কি করছে, বৃত্তকে এই যে একটা বৃত্ত যে 360 ডিগ্রি, এটা ওরা ভাগ করছে। একটা বৃত্ত যে 360 ডিগ্রি এটা ভাগ করছে। এরা অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ, আমরা বলছি যে অক্ষাংশ এবং লম্বাগুলা দ্রাঘিমাংশ। আমি মনে রাখতাম যে দ্রাঘিমাংশ মানে কি, দাঁড়ায় থাকে যারা, তারা দাঁড়ায় মানে কি লম্বা লম্বা যেগুলো, এগুলো দ্রাঘিমাংশ। আর এদিকে যেগুলো আছে এগুলো কি, অক্ষাংশ। তাহলে 360 ডিগ্রি মানে কি, অক্ষাংশ দ্রাঘিমাংশে ভাগ করছে। ওকে। আচ্ছা, তারপর ক্যালোডীয় সভ্যতা। আচ্ছা, এই ক্যালোডীয় সভ্যতা কি হয়েছে, সম্রাট নেবুচাঁদনেজার ব্যাবিলন শহরে ক্যালোডীয় সভ্যতা করে তুলছে। এই জন্য এটাকে অনেকে নব্য ব্যাবিলন সভ্যতা নামেও পরিচিত বলা হয়ে থাকে আর কি। ঠিক আছে, এই ক্যালোডীয়রা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই চারটার মধ্যে ইনফিনিটি স্টার হলো মেডিকেলের জন্য ক্যালোডীয়রা। কেন, ক্যালোডির এই 3টা অবদান ইনফিনিটি স্টার। সেটা হলো ক্যালোডীয়রা যত গণনার হিসাব আছে, সপ্তাহকে কয় দিন, 7 দিন, প্রতিদিনকে কি 12 জোড়া ঘন্টা, এবং ক্যালোডীয়রা কি করছে, 12টা নক্ষত্রপুঞ্জ, 12টা রাশি আবিষ্কার করছে। ঠিক আছে, তাইলে আমরা বলছি বৃত্তকে ভাগ করছে শুধুমাত্র হলো অ্যাসিরীয়রা, আর সপ্তাহকে 7 দিন, দিনকে 12 জোড়া ঘন্টা, 12টা নক্ষত্র, 12টা রাশি, এগুলো সব ভাগ করছে ক্যালোডীয়রা। ঠিক আছে, এগুলো সব ভাগ করছে ক্যালোডীয়রা। ক্লিয়ার, এগুলো সব ভাগ করছে কি, ক্যালোডীয়রা। তারপর প্রাচীন মিশরীয় সভ্যতা, মনে রাখবা ও কি করছে, ও কিন্তু সপ্তাহ পর্যন্ত গেছে। তাহলে আমি বলতাম ক্যালোডীয়রা হলো সপ্তাহ পর্যন্ত গেছে, সপ্তাহের বেশি ওঠে নাই, মাসে কিন্তু যায় নাই। যদি মাসে যায় তাহলে মিশরের মধ্যে দেখো আছে, ওরা হলো মাস আর বছর নিয়ে কাজ করছে। তাহলে মাস বছর কে করছে, মিশরীয়রা। কি বলছি, মাস আর বছর যে কে করছে, মিশরীয়রা। ঠিক আছে, মিশরীয়কে কি বলা হয়, নীল নদের দেশ বলা হয়, পিরামিডের দেশ বলা হয়, বা নীল নদের দান বলা হয়। ঠিক আছে, নীল নদের দান বলা হয়ে থাকে। আচ্ছা, মিশরের যে রানী ক্লিওপেট্রা, ওরা বলা হয় সার্পেন্ট অফ দ্য নাইল। সার্পেন্ট অফ দ্য কি, নাইল। এখন যদিও পিরামিডের দেশ বলা হয় মিশরকে, কারণ সবচেয়ে বড় পিরামিডগুলো মিশরে আছে, কিন্তু সবচেয়ে বেশি পিরামিড কিন্তু সুদানে আছে। এটা আমরা অনেকে ভুল করে ফেলি, সবচেয়ে বেশি পিরামিড সুদানে, কিন্তু পিরামিডের দেশকে মিশর। আচ্ছা, এগুলো তোমাদের বেলা লাগবে না, এগুলো তো দরকার নেই, কিন্তু মিশরীয়দের অবদান খুব 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 ইম্পর্টেন্ট। সেটা কি, ওই মিশরীয়রা দেখো 365 দিনকে বছর, 12 মাসে 1 বছর, 30 দিনে 1 মাস। তাহলে দেখো আমরা কি বলছি, মিশরের মধ্যে আছে, ওরা মাস বছর নিয়ে কাজ করছে। এই যে মাস আর বছর, তাহলে দেখো এই যে মাস, এই যে বছর, তাহলে বছর আর মাস যদি থাকে, এটা হলো মিশরীয়রা।
ঠিক আছে। আর আমরা বলছি দিন সপ্তাহ যদি থাকে তাহলে ক্যালোডীয়রা, বৃত্ত যদি থাকে তাহলে অ্যাশোরীয়রা, আইন যদি থাকে তাহলে ব্যাবিলনীয়রা, আর যদি হলো কি বলছি চাকার আবিষ্কার একদম প্রথম কালের তাহলে সুমেরীয়রা। আর এই সবগুলা মিলাই এলো আমার কি, সবগুলা উপরের যেগুলো এগুলোকে বলা হয় মেসোপটেমীয় সভ্যতা, এগুলোকে বলা হয় মেসোপটেমীয় সভ্যতা। এই সময় একটা কি বাকল ইউজ করছে যার নাম প্যাপিরাস, একটু দেখে রেখো, এত বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, আর মিশরীয়দের যে লেখন পদ্ধতি বা লিখন পদ্ধতি, আমরা বলছি সুমেরীয়দের যে লিখন পদ্ধতি ছিল, আগের পৃষ্ঠায় পড়ে আসছি, সুমেরীয়দের যে লিখন পদ্ধতি ছিল এটার নাম ছিল কি দেখো, কিউনিফর্ম। এই কিউনিফর্ম একটা বর্ণলিপি ছিল। আর মিশরীয়দের যে লেখন পদ্ধতি এটার নাম হায়ারোগ্লিফিক, 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 যার অর্থ হলো পবিত্র লিপি। হায়ারোগ্লিফিকে মানে কি, পবিত্র লিপি। তারপর মিশরের সবচেয়ে বড় পিরামিডের নাম কি, বড় পিরামিডের নাম ফারাও খুফুর পিরামিড, ফারাও খুফুর পিরামিড, ফারাও খুফুর পিরামিড। ঠিক আছে। এই তারপর গ্রিক সভ্যতা, গ্রিক সভ্যতা আমাদের গ্রিসের মধ্যে স্পার্টা আর এথেন্স একটু আগে বলছি আমরা। ঠিক আছে। এই গ্রিক সভ্যতাকে বলা হয় নগর সভ্যতা। বাকি সব সভ্যতা নদী দিয়ে গড়ে উঠছে, কিন্তু এটা কিন্তু রাষ্ট্র বা নগর দিয়ে গড়ে উঠছে, এই জন্য এটাকে বলা হয় নগর রাষ্ট্র। ঠিক আছে। এটা হলো নগর রাষ্ট্র। ঠিক আছে। এটা কোনো নদী কেন্দ্রিক না, এটা সাগর কেন্দ্রিক। হ্যাঁ, নদী কেন্দ্রিক না। আচ্ছা, গ্রিসের ক্ষেত্রে যদি বলি আমি কি মনে রাখবে, একটা জিনিস যদি মনে রাখো, গ্রিসে গ আছে এটা গণতন্ত্র, গ্রিসে গ আছে এটা গণতন্ত্র, এটা বিশেষ আসছে। গ্রিসে গ আছে এটা কি, গণতন্ত্র। গ্রিসে গ আছে এটা হলো কি, গণতন্ত্র। গ্রিসে হলো প্রথম অলিম্পিক ক্রিয়া। ঠিক আছে। অলিম্পিক প্রতিযোগিতা এটা জন্ম হয়েছে কত সালে, খ্রিস্টপূর্ব 776 অব্দে, খ্রিস্টপূর্ব 776 অব্দে। ঠিক আছে। খ্রিস্টপূর্ব 776 অব্দে। বুঝছো? এই আচ্ছা, আরেকটা প্রশ্ন প্রায় পরীক্ষায় আসে, ট্রয় নগরী, বিশ্বের বিখ্যাত ট্রয় নগরী এটা কোথায় অবস্থিত? এটা কিন্তু তুরস্কে অবস্থিত। বিশ্বের বিখ্যাত ট্রয় নগরী এটা কোথায় অবস্থিত? তুরস্কে অবস্থিত। বিশ্বের বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? তুরস্কে অবস্থিত। বিশ্বের বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? তুরস্কে অবস্থিত। ঠিক আছে। এই গ্রিক সভ্যতার একটা মানে সুন্দরী একটা তরুণীর নাম ছিল হেলেন। হ্যাঁ, হেলেন, এটা একটু মনে রাখতে পারেন, না রাখলে দরকার নেই। আচ্ছা, এরপর চলে আসো কিছু মনীষী যেটা প্রায় পরীক্ষায় চলে আসে, সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, আলেকজান্ডার দ্য গ্রেট। আচ্ছা, এই যে এরা যে আছে, এরা কে কার ছাত্র, কে কার শিক্ষক? আমি মনে রাখতাম SPAA, এটা যে মনে রাখবা SPAA, এস দিয়ে সক্রেটিস, পি দিয়ে প্লেটো, এ দিয়ে এরিস্টটল, পরে লাস্টের এ দিয়ে হলো আলেকজান্ডার। তাহলে সক্রেটিসের ছাত্র ছিল প্লেটো, প্লেটোর ছাত্র ছিল এরিস্টটল, এরিস্টটলের ছাত্র ছিল আলেকজান্ডার। এটা হলো এইভাবে মনে রাখবে, SPAA। তাহলে সর্বপ্রথম সক্রেটিস কি করছিল? হ্যামলক বিষ খায় মরে গেছিল, হ্যামলক বিষ খায় মরে গেছিল। প্লেটোতে আসো, প্লেটো কি করছিল? প্লেটো একটা বই লিখছিল। আমি বলি প্লেটোর বই লিখছে, এটা পি দিয়া না, এটা আর দিয়া। এটার নাম কি? দ্য রিপাবলিক, আর দিয়া। ঠিক আছে, রিপাবলিক আর দিয়া। ঠিক আছে, রিপাবলিক। ওকে। আচ্ছা, তারপর এরিস্টটল একটা শিক্ষা কেন্দ্র আনছে, এটার নাম লাইসিয়াম নামক একটা শিক্ষা কেন্দ্র করছে। আর এরিস্টটলের একটা বইয়ের নাম হলো পলিটিক্স। তাহলে মনে কেমন রাখবে, দেখো এরিস্টটলে এ আছে, এটাতে হলো পি আইছে, আর এটাতে পি যেটাতে থাকে ওটাতে পি থাকে না। মানে এরিস্টটল আর প্লেটোর মধ্যে ঝামেলা বাজে যে রিপাবলিক কে লিখছে আর পলিটিক্স কে লিখছে। তো পলিটিক্স অনেকে প্লেটো থাকে না, পলিটিক্স লিখছে হলো এরিস্টটল, আর রিপাবলিক লিখছে হলো প্লেটো। রিপাবলিক কে লিখছে? প্লেটো। এই দুইটাই মনে রাখবা। এই তারপর মহাকবি হুমার, খুবই ইম্পর্টেন্ট। ওনার বিখ্যাত যেটা কি আছে আমাদের বলি বিখ্যাত মানে রচনা আছে, একটা হলো ইলিয়ড আর একটা হলো ওডিসি। ইলিয়ড আর হলো ওডিসি, খুবই 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 ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার। এটা মহাকবি হুমারের লেখা, ইলিয়ড আর ওডিসি। ঠিক আছে। এই আচ্ছা, তারপর হেরোডোটাস হ আছে, ওনারা বলা হয় ইতিহাসের জনক। হেরোডোটাস হ আছে, ওনারা বলা হয় ইতিহাসের জনক। ঠিক আছে। তারপর হলো হিপোক্রেটাস কি করছে? চিকিৎসা বিজ্ঞানের জনক। কারণ তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, এই জন্য আমরা বলি যে মেডিকেলে কি হিপোক্রেটাসের উদ্ধারে কিন্তু কি করা হয়? চিকিৎসা বিজ্ঞানের শুরু হয়। তাহলে পরীক্ষায় প্রায়ই আসে এটা মেডিকেলের জন্য খুব 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 ইম্পর্টেন্ট, যে চিকিৎসা বিজ্ঞানের জনককে, এটা হিপোক্রেটাস। চিকিৎসা বিজ্ঞানের জনককে হিপোক্রেটাস। এগুলো লাগবে না। আচ্ছা, তারপর চলো মাঝে মাঝে একবার পরীক্ষা আসছিল যে, ঠিক আছে, এই দেবতাগুলোর নাম আসছিল। প্রধান দেবতা কিন্তু জিউস। তো ওদের যে দেবতা আছে, যত দেবতা আছে এর মধ্যে প্রধান দেবতার নাম কি? জিউস। ঠিক আছে। ওনারা বলা হয় দেবতাদের রাজা বা প্রধান দেবতা। বাকিগুলো পড়া লাগবে না, কিন্তু আরেকটা লাগবে যেটা, সেটা হলো এই যে আফ্রোদিতি। ঠিক আছে, আফ্রোদিতি, এটা একবার বিসিএস আসছে, তো এই জন্য ইম্পর্টেন্ট। আফ্রোদিতি, অনেকে দেখবা বাংলাদেশের মেয়েরা অনেকে আফ্রিদিরে অনেক পছন্দ করে, ভালোবাসে। তাহলে আফ্রোদিতি কি? আফ্রিদিরে কি? ভালোবাসা। তাহলে ভালোবাসার দেবী কে? ভালোবাসার দেবতার নাম কি? আফ্রোদিতি। ঠিক আছে। বা রোমাঞ্চ বা সৌন্দর্যের দেবী বলা হয় আফ্রোদিতি। ঠিক আছে। সমান আর কি বলছি, ভালোবাসা, রোমাঞ্চ, সৌন্দর্যের দেবীকে আফ্রোদিতি। ঠিক আছে, আফ্রোদিতি। আর ফার্টিলিটির দেবী যদি দেখতে পারো ভালো, আর্টেমিস, না দেখতে পারো সমস্যা নেই। ঠিক আছে।
এই এই গ্রিক সভ্যতা গড়ে উঠছিল কি ভূমধ্য সাগরকে কেন্দ্র করে, ভূমধ্য সাগরকে কেন্দ্র করে। আর আমরা বলছি ওদের সবচেয়ে বড় অবদান দর্শন চর্চায়, খুব ইম্পর্টেন্ট এটা, সবচেয়ে বড় অবদান দর্শন চর্চায়। আর ওরা প্রথম মানচিত্র আবিষ্কার করছে, আমি কিন্তু বারবার বলছিলাম মানচিত্র আবিষ্কার করছে কে, মানচিত্র আবিষ্কার করছে গ্রিকরা, ঠিক আছে। গণতন্ত্র কে আবিষ্কার করছে, গ্রিকরা। গণিত নিয়ে যত গবেষণা কে করছে, গ্রিকরা। যত উপপাদ্য আসছে সব কি, গ্রিকরা। চিকিৎসা বিজ্ঞানে কে আবিষ্কার করছে, গ্রিকরা। আর যদি বলে প্রাচীনতম মানচিত্র বলে তাহলে কিন্তু ব্যাবিলনীয়রা। এটা আসবে না পরীক্ষায়, তোমাদের এটাই আসবে, ঠিক আছে, যেটা দিছি আর কি। ওকে, সিন্ধু সভ্যতা তোমাদের লেভেলে লাগবে না, সিন্ধু সভ্যতা পরীক্ষায় আসে না, তোমাদের দরকার নাই সিন্ধু সভ্যতা, সিন্ধুবাদ্য, সিন্ধু লাগবে না। চৈনিক সভ্যতাও চীনের নদীটার নাম খালি পড়বে হুয়াংহু নদী, চীনের নদীটার নাম কি, হুয়াংহু নদী, ঠিক আছে। আর চীনের রাজাদের বলা হয় সন অফ গড, এটা লাগবে না, এত বেশি দরকার নেই। ইনকা সভ্যতা একবার বিসিএস আসছে, খালি একটু মনে রাখো কোথায় অবস্থিত। ইনকা সভ্যতা হলো দক্ষিণ আমেরিকা অথবা পেরুতে অবস্থিত। মহাদেশ বললে দক্ষিণ আমেরিকা, দেশ বললে পেরুতে অবস্থিত, দেশ বললে পেরুতে অবস্থিত, ঠিক আছে। দেশ বলে কি, পেরুতে অবস্থিত। শেষ পদ্ধতি সুমেরের আবিষ্কার করছে, এটা লাগবে না। হিব্রু সভ্যতা তোমাদের লেভেলে রাখবে না। রোমান সভ্যতা আসবে, রোমানরাও কি করছে, রোমানরাও একটা জিনিস আবিষ্কার করছে, আইন সভ্যতা, মানে আইনের ক্ষেত্রে রোমানরা আবিষ্কার করছে। তাহলে পরীক্ষায় এটা আসতে পারে। আমরা বলছি ব্যাবিলনীয়ও কিন্তু আইন আবিষ্কার করছে, আর আইনের ক্ষেত্রে বেশি বড় কৃতিত্ব দেখাইছে কে, এটা হলো রোমানরা। রোমানরা কি করছে, আইনের ক্ষেত্রে বড় কৃতিত্ব দেখাইছে। দুই একসাথে থাকবে না, ঠিক আছে, দুইটা একসাথে থাকবে না, ঠিক আছে। আমার ওই যে সিএতে লেখা আছে কিন্তু ব্যাবিলনীয়রা। তাহলে বড় কৃতিত্ব দেখাইছে হলো কি রোমানরা, আর নর্মালি মানে আইন, ব্যাবিলনীয়ের আইন বা হাম্মুরাবির আইন, ওটা আবিষ্কার করছে ব্যাবিলনীয়রা, ওটা আবিষ্কার করছে ব্যাবিলনীয়রা। ওকে, আচ্ছা, তারপর চলো সেই একজন ব্যক্তি আছে যার নাম বলি কি, জুলিয়াস সিজার। ওটা আমরা পড়াইছি ওই দিন, হ্যাঁ, জুলিয়াস সিজার কে লিখছে, এটা কিন্তু আমাদের কার লেখা ছিল, আমাদের সক্রেটিস এর কি বলে, শেক্সপিয়ারের লেখা ছিল, শেক্সপিয়ারের লেখা ছিল, হ্যাঁ, শেক্সপিয়ারের লেখা কি, জুলিয়াস সিজার। জুলিয়াস সিজার কি বলছিলাম, বিনি বিনি বিসি, বিখ্যাত একটা লাইন, ঠিক আছে। এলাম দেখলাম জয় করলাম, এলাম দেখলাম জয় করলাম, এলাম দেখলাম জয় করলাম। আচ্ছা, পারস্য সভ্যতা তোমাদের লেভেলে লাগবে না। যদি দেখতে চাও 29টা ইউনিফর্ম চিহ্ন আছে কাদের, পারস্যদের। পারস্য মানে বুঝো তো, ইরান মানে পারস্য, কিন্তু পারস্য মানে ইরান, ইরাক না, হ্যাঁ। পারস্য মানে কি, এই যে ইরান মানে পারস্য, হ্যাঁ, ইরান মানে কি, পারস্য। এটা লাগবে না। ফিনিশীয় সভ্যতা ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট, কেন, এটা মেডিকেল আসছিল, ঠিক আছে, মেডিকেল আসছিল, ঠিক আছে। ফিনিশীয় সভ্যতা কি আসছিল, বলছিল বর্ণমালা আকার আবিষ্কার করছে, বর্ণমালা আকার আবিষ্কার করছে, বর্ণমালা আবিষ্কার করছে ফিনিশীয়রা, বর্ণমালা আবিষ্কার করছে ফিনিশীয়রা, ঠিক আছে। বর্ণমালা আবিষ্কার করছে ফিনিশীয়রা, মনে থাকবে, বর্ণমালা আবিষ্কার করছে কি, ফিনিশীয়রা। আচ্ছা, আর হলো পরীক্ষার একটা ঝামেলা হয়, লিখন পদ্ধতিকে আবিষ্কার করছে। দেখো, লিখন পদ্ধতি যদি বলে তাহলে হলো মিশরীয়রা। লিখন পদ্ধতি, আমি আবারও ঝামেলা বাজাতে না বাজে। বর্ণমালাকে আবিষ্কার করছে, বর্ণমালা, এটা কিন্তু মেডিকেল কোশ্চেন। বর্ণমালা আবিষ্কার করছে ফিনিশীয়রা, ফিনিশ করছে, হ্যাঁ। আর লিখন পদ্ধতিকে আবিষ্কার করছে, এই দুইটা একদম মেডিকেলে আসা প্রশ্ন, সো এই জন্য খুব ইম্পর্টেন্ট। লিখন পদ্ধতিকে আবিষ্কার করছে মিশরীয়রা, লিখন পদ্ধতিকে আবিষ্কার করছে মিশরীয়রা, হ্যাঁ, লিখন পদ্ধতিকে আবিষ্কার করছে মিশরীয়রা। আর বর্ণমালাকে আবিষ্কার করছে, বর্ণমালাকে আবিষ্কার করছে ফিনিশীয়রা। এই ফিনিশীয়রা, এটা মেডিকেল প্রশ্ন আসছে, ঠিক আছে, এটা মেডিকেল প্রশ্ন আসছে, ঠিক আছে। এই তাহলে কয়টা বর্ণ আবিষ্কার করছে, 22টা। আর ওদের আয়ের উৎস কি ছিল, বাণিজ্য, ওদের আয়ের উৎস ছিল বাণিজ্য। এই তারপর মায়া সভ্যতা, এটা একবার বিশেষ আসছে। মায়াতে ম আছে, এটা মধ্য আমেরিকা, মায়া মধ্য আমেরিকা। মধ্য আমেরিকার কোন দেশ, মেক্সিকোর। মধ্য আমেরিকার কোন দেশ, মেক্সিকো। শেষ, এই এতটুকু মনে রাখলে চলবে, আর কিছু লাগবে না, এগুলো লাগবে না তোমাদের, ঠিক আছে, এগুলো লাগবে না তোমাদের, দরকার নেই। এরপর চলো এশিয়া মহাদেশ। একটা মাত্র মহাদেশ তোমাদের লাগবে, সেটা হলো এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশে মোট দেশ আছে কয়টা, 46টা। এর মধ্যে স্বাধীন দেশ কয়টা, 44টা। দুইটা পরাধীন দেশ, আমি বলতাম কি, ফিতা দিয়ে মনে রাখবা, ফিতা। এটা হলো ফিলিস্তিন, যেটা আমরা বলি প্যালেস্টাইন বা ফিলিস্তিন, আর একটা তাইওয়ান। ফিলিস্তিন আর হলো কি, তাইওয়ান। এই ফিলিস্তিন তাইওয়ানকে কে স্বাধীনতা দেয় না, চীন। আর ফিলিস্তিনকে কে দিতেছে না, ইসরায়েল, ঠিক আছে। এই এখন আসলে তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি, সেটা হলো কি, দক্ষিণ এশিয়ার দেশ কয়টা। ভাইয়া, দক্ষিণ এশিয়ার 8টা দেশ। এই দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়েই আমরা গঠন করছি সার্ক। দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে আমরা গঠন করছি কি, সার্ক। এখন সবচেয়ে বেশি ঝামেলা যেটা বাজে, এখানে মায়ানমার নিয়ে ঝামেলা বাজে। বাংলাদেশের পাশে মায়ানমার আছে, দেখো এখানে কিন্তু দক্ষিণ এশিয়ার দেশের মধ্যে কিন্তু মায়ানমার নাই। দক্ষিণ এশিয়ার দেশের মধ্যে কি নাই, দেখো মায়ানমার নাই, দেখছো কি, মায়ানমার আছে বলো, মায়ানমার আছে, মায়ানমার নাই, কিন্তু দক্ষিণ এশিয়ার দেশের মধ্যে কি নাই, মায়ানমার নাই, বুঝছো কিনা। এই আচ্ছা, এখন হচ্ছে দূরপ্রাচ্য। দূরপ্রাচ্য মানে কি, এশিয়া থেকে একটু দূরের দিকে যেগুলো আছে, পূর্বের দিকে যে এশিয়াগুলো, এদেরকে বলা হয় দূরপ্রাচ্য।
আর নিকটে যেগুলো আছে এগুলোকে বলা হয় নিকট প্রাচ্য। যদি কেউ একটু পড়তে পারো খুবই ভালো, না পড়তে পারলে দরকার নেই, কিছু করার নেই, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি বলছিলাম, দূরে যারা আছে, চীন তাই দুই কোরিয়ার জামাই, আমি মনে রাখতাম এরকম কি বলছি, চীন তাই দুই কোরিয়ার জামাই। এই যে দেখো চীন, ঠিক আছে, চীন তাই, তাই মানে তাইওয়ান, চীন তাই দুই কোরিয়া, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া, দুই কোরিয়ার জামাই, যা দিয়া জাপান, ম দিয়া মঙ্গোলিয়া, ঠিক আছে, আর রশিদ দেখেছেন আর কি, দুই কোরিয়ার জামাই। তাহলে দূরপ্রাচ্যের দেশ কটা, ছয়টা, কি বলছি, চীন দুই কোরিয়ার জামাই, চীন দুই কোরিয়ার জামাই, চীন দুই কোরিয়ার জামাই। নিকট প্রাচ্য মানে কাছে, কাছে কি আছে আমাদের সবচেয়ে কি কাছের মানে মানুষ কি, ফিলিস্তিনরা, কারণ ওরা হলো কি ধ্বংস করতে, ঠিক আছে, ইসরায়েল ধ্বংস করে কি করে, নিজের তুর্কি বানানো হবে, তুরস্ক, লেবানন, ঠিক আছে, এদেরকে বলা হয় নিকট প্রাচ্য। যদি পড়তে পারো খুবই ভালো, না পারলে দরকার নেই, ঠিক আছে। এই মধ্যপ্রাচ্য লাগবে না, মধ্যপ্রাচ্য ইরাক, ইরান সহ, সৌদি আরব সহ সবগুলো আর কি। আচ্ছা, দক্ষিণ এশিয়া আসো। দক্ষিণ এশিয়ার কি 8টা দেশের মধ্যে ভুটান কখনোই কোনো দেশের উপনিবেশ ছিল না, মানে কারো আন্ডারে ছিল না। ভুটান প্রথম থেকেই স্বাধীন, কোনো দেশের কি ছিল না, উপনিবেশ ছিল না। বাকি সবাই যুক্তরাজ্য বা ইউকে বা লন্ডনের উপনিবেশ ছিল, বা ইংরেজদের উপনিবেশ ছিল। এখন এই একটা মাত্র বক্স তোমার মুখস্থ করতেই হবে। যদি বলো যে বাংলাদেশ, আমি বলছি ভাইয়া রাজধানী, মুদ্রা, ঠিক আছে, আইনসভা, একমাত্র মানে আমি বলছি কি 2টা জায়গায় মুখস্থ করবা। আমার কথা যদি একদম মাইনে রাখো যে 2টা জায়গায় মুখস্থ করে যাবা এই মুদ্রা টুদ্রা। একটা হলো কি, একটা হলো ভাইয়া হলো যে যেটা পড়াইতেছি দক্ষিণ এশিয়া, মানে আমাদের চারপাশে যেটা দক্ষিণ এশিয়া, যদি কমন পড়ে ভাইয়া এখান থেকে কমন পড়বে। আর আরেকটা পড়তে হবে কোনটাই, নর্ডিক অঞ্চল, আমরা ওদিন পড়াইছি নর্ডিক অঞ্চল, ঠিক আছে, আমার আগের ক্লাসে পড়াইছি। ফিডে আসুন, ফিডে আসুন, যারা আগের ক্লাস দেখো নাই। ফিডে ফিনল্যান্ড, ডেনমার্ক, আদি আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে। ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে, এদেরকে বলা হয় নর্ডিক অঞ্চল বা স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। এই 2টা জায়গায় শুধুমাত্র রাজধানী, মুদ্রা আর আইনসভা পড়বা। আর বাকিগুলো পড়লে তো সবই পড়া যায়, যে কোনোটাই আসতে পারে, বাট এই 2টা থেকে আসার সম্ভাবনা অনেক বেশি যদি আসে পরীক্ষায়, ঠিক আছে। বিসিএস থেকে দেখো অনেকবার প্রশ্ন আসছে, নর্ডিক অঞ্চল বা স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল থেকে প্রচুর প্রশ্ন আসছে। বাংলাদেশের তো জানোই, বাংলাদেশের রাজধানী ঢাকা, মুদ্রা টাকা, আর হলো আইনসভা, জাতীয় সংসদ, এটা সবাই পারে। ভারতেরটা অনেকেই যায়, ভারতেরটা পাশে জানি আমরা, ভারতের হলো নয়াদিল্লি, মুদ্রার নাম হলো রুপি, আর হলো পার্লামেন্ট ওদের, ঠিক আছে। পার্লামেন্ট কি, নিম্ন কক্ষ যেটা হলো লোকসভা, আর উচ্চ কক্ষ যেটা হলো বলা হয় রাজ্যসভা। পাকিস্তান মানে কি, পাকিস্তান ইসলাম মানে ইসলামাবাদ, আর এদেরও রুপি, ঠিক আছে, এটা হলো মজলিস। এদিকে এত বেশি ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো নেপাল, ইম্পর্টেন্ট ভুটান, ইম্পর্টেন্ট মালদ্বীপ, এই 3টা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর আফগানিস্তান, ঠিক আছে, এই 3-4টা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, প্রচুর পরীক্ষায় আসে। আচ্ছা, নেপালের রাজধানীর নাম কাঠমান্ডু, ভুটানের রাজধানীর নাম ভুটানের রাজধানীর নাম থিম্পু, মালদ্বীপের রাজধানীর নাম মালে, আফগানিস্তানের রাজধানীর নাম হলো কবুল বা কাবুল, যেটা আমরা বলি মজা করে। শ্রীলঙ্কার রাজধানীর নাম কি দেখো, বাণিজ্যিক রাজধানী হলো কলম্বো, কিন্তু প্রশাসনিক রাজধানী হলো জয়বর্ধন, ঠিক আছে, আমাদের ক্রিকেট খেলতো জয়বর্ধন। সাংস্কৃতিক রাজধানী হলো ক্যান্ডি, ঠিক আছে, এত বেশি দরকার নাই, ঠিক আছে, লাগবে না এত কিছু। এখন আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট কি দেখো, ম্যাক্সিমামের কিন্তু রুপি, ওদের মুদ্রা কি সবারই রুপি, একমাত্র মালদ্বীপের মালে হলো কি, মাল এ বানাই দিছে, তাহলে রুপিয়া, মালদ্বীপের মালে রুপিয়া। আফগানিস্তান তো আফগানি, সহজ। আর ভুটানেরটা সবচেয়ে ব্যতিক্রম, এই জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা। ভুটানের মুদ্রার নাম হলো গোলট্রাম, ভুটানের মুদ্রার নাম হলো গোলট্রাম, ভুটানের মুদ্রার নাম কি, গোলট্রাম, ভুটানের মুদ্রার নাম কি, গোলট্রাম, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই এখন হলো এই নেপালের যে আইনসভা, এটাকে বলা হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ভুটান হলো কি সবচেয়ে ব্যতিক্রম, এই জন্য ওরাও ব্যতিক্রম, ওখানে হলো পার্লামেন্ট, ওদের কি পার্লামেন্ট। আর মালদ্বীপেরটা, এটা মেডিকেল প্রশ্ন আসছে, এটাকে বলা হয় পিপলস মজলিস। মালদ্বীপেরটা হলো পিপলস মজলিস, মনে কেমন রাখবা, মালদ্বীপ মজলিস। আর আফগানিস্তানে কি সবাই হলো নাকি পাওয়ারফুল, হ্যাঁ, ওরা জিজ্ঞেস করতেছে লয়া জিরগা বা ইংলিশে বলা হয় ন্যাশনাল অ্যাসেম্বলি, লয়া জিরগা, এটাও মেডিকেল প্রশ্ন আসছে, খুবই ইম্পর্টেন্ট এই দুইটা। হ্যাঁ, লয়া জিরগা খুবই কষ্ট করে হইলেও এটা পড়তে হবে। এই একমাত্র বক্স যেখানে মুদ্রা, রাজধানী আর আইনসভা, এই 3টা পড়বা, ঠিক আছে। এক কক্ষ বিশিষ্ট আইনসভা কার কার আছে, বাংলাদেশ, শ্রীলঙ্কা আর মালদ্বীপের। হ্যাঁ, আর দ্বিকক্ষ মানে কি, 2টা করে কক্ষ আছে, ভারত, ভুটান, নেপাল, পাকিস্তান, এগুলো লাগবে না তোমাদের। আচ্ছা, তারপর বিভিন্ন দেশের সীমারেখা সমূহ। এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বাংলাদেশের সাথে কোন কোন দেশের সীমারেখাগুলো আছে, বা অন্যান্য দেশের সাথে কি কি সীমারেখা আছে। এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো ভারতের সাথে কি কি সীমারেখা আছে, ঠিক আছে, ভারতের সাথে কি কি সীমারেখা আছে। আচ্ছা, সর্বপ্রথম আসলে ভারতের সাথে বিভিন্ন দেশের সীমারেখা, এর মধ্যে 1 নম্বর যে লাইনটা, যেটা হলো 1947 সালে করে দিয়ে গেছিল, সেটা হলো র্যাডক্লিফ, ঠিক আছে। র্যাডক্লিফ কি করেছিল 1947 সালে, সর্বপ্রথম বাংলাদেশ মানে ভারত আর পাকিস্তানের মধ্যে একটা লাইন করে দিয়ে গেছিল, এটাকে বলা হয় র্যাডক্লিফ লাইন। তাহলে পরীক্ষা আছে র্যাডক্লিফ লাইনটা কোন কোন দেশের মধ্যে, ভারত আর পাকিস্তানের মধ্যে। তারপর চলে আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, লাইন অফ কন্ট্রোল আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, খুব 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 ইম্পর্টেন্ট।
লাইন অফ কন্ট্রোল আর অ্যাকচুয়াল, দেখো অ্যাকচুয়ালে চ আছে, এটা হলো ভারত আর চীনের মধ্যে, আর লাইন অফ কন্ট্রোল এটা হলো ভারত আর পাকিস্তানের মধ্যে। কি বলছি বলো, লাইন অফ কন্ট্রোল আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, অ্যাকচুয়াল চুয়ালে চ আছে, এটা হলো চীনের আর ভারতের মধ্যে, আর লাইন অফ কন্ট্রোল ভারত আর পাকিস্তানের মধ্যে। এই যে যত ভারতের পাকিস্তানে মারামারি বাজে এই দুটা লাইন নিয়ে, ঠিক আছে। আচ্ছা এখন আসো ডুরান্ট লাইন, এই যে ডুরান্ট লাইন, ডুরান্ট লাইনে ড আছে, ঠিক আছে। তাহলে দেখো আমি বলি কি দুইটাতে স্থান স্থান আছে, দেখো পাকিস্তান আফগানিস্তান, ডুরান্ট লাইনে কি আছে, স্থান স্থান আছে, পাকিস্তান আফগানিস্তান, পাকিস্তান আফগানিস্তান। এরপর চলে আসো ম্যাকমোহন লাইন, ঠিক আছে। ভারতের একজন কি আছিল, মনমোহন সিং আছিল, তাহলে মনমোহন থেকে আমরা ম্যাকমোহন মনে রাখবো। এই ম্যাকমোহন হলো কি ভারত আর চীনের মধ্যে, ওই মনমোহন দিয়ে মনে রাখবো আর কি, ভারত আর চীনের মধ্যে, ঠিক আছে। 24 ডিগ্রি অক্ষরেখা মানে কি, এটা ভারত আর পাকিস্তানের মধ্যে। এই তার বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত হলো কি ইসরায়েল, ইসরায়েলের সাথে কার কার কোন কোন দেশের সীমারেখা আছে। এখন মনে রাখবা কি না, দেখো যত রং আছে, রঙের কালার মানে কি গ্রিন, পার্পেল, ব্লু, বারলেপ, এই সবগুলো রঙই কি ইসরায়েলের সাথে শেষ, সবগুলো রঙই কি ইসরায়েলের সাথে, সবগুলো রঙই কার সাথে, ইসরায়েলের সাথে, মনে থাকবে সবগুলো রঙই কার সাথে, ইসরায়েলের সাথে। আচ্ছা এখন ইসরায়েলের মধ্যে দেখো ব্লু এর মধ্যে ল আছে, তাহলে ইসরায়েলের সাথে লেবানন আছে। পার্পেলের মধ্যে আকার আছে, ইসরায়েলের সাথে আরব আছে। গ্রিনের মধ্যে ঋষিকার আছে, ইসরায়েলের সাথে সিরিয়া আছে। এই এতটুকু মনে রাখলে চলবে, আমি যেমন বলছি এইভাবে যদি পড়ো একদম জাস্ট চোখ বলাইলে মনে থাকবে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু ভারতের গুলা, এটা ইনফিনিটি স্টার, ভারতেরটা ভালো মতো মনে রাখবা, ঠিক আছে, বাকিগুলো মনে রাখলে পারলে ভালো। আচ্ছা তারপর জার্মানির সাথে, জার্মানির সাথে বিভিন্ন দেশের সীমারেখা, জার্মানির সাথে বিভিন্ন দেশের সীমারেখাগুলো কি মনে রাখবা, আমি মনে রাখতাম ওহি মাসি, মাসি যে বিয়েরা হিন্দুরা কি বলে মাসি বলে, মায়ের পক্ষে যে থাকে তাকে মাসি বলে, পিতার পক্ষে যে থাকে তাকে কি বলে, পিসি বলে। আচ্ছা এই মাসি যে বলছে, তুমি বলছো ওহি মাসি, এই যে ও দিয়ে হলো ওডেনরিস লাইন, হি দিয়ে হলো হিন্ডারবার্গ লাইন, মাসি দিয়ে মা দিয়ে হলো মেজিনো লাইন, সি দিয়ে হলো সিগফ্রিড লাইন, সি দিয়ে হলো সিগফ্রিড লাইন, বুঝছো কিনা। এখন এই ওহি মাসি, ওহি যেটা ওহি মাসিটা হলো কি জার্মানি, আর মানে জার্মানির সাথে তো থাকবে সবাই, জার্মানির সাথে কি পোল্যান্ড, জার্মানির সাথে কি পোল্যান্ডের, এটা হলো ওহি। আর মাসি কি জার্মানির সাথে হলো ফ্রান্সের, জার্মানির সাথে কি ফ্রান্সের। এই তাহলে ওহি মাসি, ওহি মাসি কি, ওহি হলো জার্মানির সাথে, মাসি হলো ফ্রান্সের সাথে, সরি মানে সবাই তো জার্মানির, প্রথম ওহি হলো জার্মানি আর পোল্যান্ডের সাথে, আর মাসিটা হলো জার্মানি আর ফ্রান্সের সাথে, শেষ। তারপর চলে আসো 2 কোরিয়া, কয়েকদিন পর মারামারি বাজায়, ঠিক আছে। এটা হলো কি 2 কোরিয়া, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া সবচেয়ে ইম্পর্টেন্ট যে লাইন তাকে বলা হয় 38 ডিগ্রি অক্ষরেখা, এটা বলা হয় কি 38 ডিগ্রি অক্ষরেখা। আরেকটা কি লাইন আছে, নর্দার্ন লিমিট লাইন, ঠিক আছে। আরেকটা হলো মিলিটারি ডিমার্কেশন লাইন। এই তিনটা নাম একটু মনে রেখো, এত বেশি ইম্পর্টেন্ট না। তারপর যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে মানে কি বলে পাওয়ারফুল রাষ্ট্র, এই জন্য এটা মনে রাখতে হবে। এটা হলো যুক্তরাষ্ট্রের যে লাইনটা, এটা বলা হয় সনোরা লাইন। মনে রাখতে সনোরা দন্তস্ব মেক্সিকোর সাথে, যুক্তরাষ্ট্রের সাথে কি মেক্সিকোর, যুক্তরাষ্ট্রের পাশের রাষ্ট্রের নাম কি মেক্সিকো, ঠিক আছে। এরপর 49 ডিগ্রি অক্ষরেখা, এটা হলো যুক্তরাষ্ট্রের সাথে কানাডা, যুক্তরাষ্ট্রের সাথে কি কানাডা। তারপর 2 ভিয়েতনাম, এটা এত বেশি ইম্পর্টেন্ট না, 2 ভিয়েতনাম 17 ডিগ্রি অক্ষরেখা, একটু মনে রেখো। আর ম্যাকনামারা লাইন যদি মনে রাখতে পারো ভালো, না রাখলে দরকার নেই। তারপর হলো ম্যানারহেইম লাইন, এটাও ইম্পর্টেন্ট, এটা মাঝে মাঝে চলে আসে। ম্যানারহেইম লাইন এটা হলো কি রাশিয়া আর হলো ফিনিশ, ঠিক আছে, রাশিয়া আর ফিনল্যান্ডের কি, রাশিয়ার কি ফিনল্যান্ড, ঠিক আছে। কার্জন লাইন, ঢাকায় কার্জন হল আছে, কার্জন লাইন হলো পোল্যান্ড আর সাবেক সোভিয়েত ইউনিয়ন মানে কি রাশিয়া, ঠিক আছে। এই আর ফস লাইন পরীক্ষায় লাগবে না, ফস লাইন পরীক্ষায় লাগবে না। আন্তর্জাতিক দূরে চুক্তি আছে, এটা হলো প্রথম বার্সাই চুক্তি আর এটা হলো দ্বিতীয় বার্সাই চুক্তি। এই যে দ্বিতীয় বার্সাই চুক্তি আর প্রথম বার্সাই চুক্তি, এই যে প্রথম বার্সাই চুক্তি আছে, এই প্রথম বার্সাই চুক্তির মাধ্যমে কি হয়েছে, এই প্রথম বার্সাই চুক্তির মাধ্যমে কিন্তু এটাকে প্যারিসের শান্তি চুক্তি বলা হয়, হ্যাঁ প্যারিসের শান্তি চুক্তি বলা হয়। এই প্রথম বার্সাই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র স্বাধীন হয়েছে, হ্যাঁ যুক্তরাষ্ট্র অনেক সময় চলে আসে, এই জন্য এটা মনে রেখো, ঠিক আছে। এটা হলো যুক্তরাষ্ট্র স্বাধীন হয়েছে কি প্রথম বার্সাই চুক্তি দ্বারা, প্রথম বার্সাই চুক্তি দ্বারা কি যুক্তরাষ্ট্র স্বাধীন হয়েছে। এই মানবাধিকার বিল এগুলো লাগবে না তোমাদের, মানবাধিকার দিবস আমরা 10 ডিসেম্বর বলছি, এগুলো তোমাদের লাগবে না। আচ্ছা এরপর চলে আসবে মেড ইন চায়না, ঠিক আছে। চায়না নিয়ে আমরা 2-1টা জিনিস খালি নাম বলবো। এই মেড ইন চায়না 2025, এটা কার দেওয়া, চায়নার দেওয়া, ঠিক আছে। মেড ইন চায়না 2025 এটা একটা কি পরিকল্পনা দিয়েছিল, ঠিক আছে। এই তারপর জিডিআই খুব খুব ইম্পর্টেন্ট, খালি নামটাই মনে রাখবে আর কিছু না। জিডিআই কে দিছে, গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, এটা কে দিছে, চীন দিছে, তুমি খালি এটাই মনে রাখবা। জিডিআই কে দিছে, চীন দিছে, শেষ আর কিছু না। অল ফর ইউর ডিপ্লোমেসি, কোন দেশ, চীনের, চীনের। অল ফর ইউর ডিপ্লোমেসি কোন দেশের, চীনের। এটাকে বাংলায় বলে নেকড়ে যোদ্ধা কূটনীতি, ঠিক আছে, নেকড়ে যোদ্ধা কূটনীতি, শেষ এতটুকু জানতে চলবে, ঠিক আছে। চীনের নতুন সিল্ক রুট, এটা কি বিআরআই পদ্ধতি, বেল্ট অ্যান্ড রুট ইনিশিয়েটিভ, ওয়ান বেল্ট ওয়ান রুট বা বেল্ট অ্যান্ড রুট ইনিশিয়েটিভ, যেটাকে বলে বিআরআই পদ্ধতি। এই বিআরআই সিল্ক রুট কে দিছে, চীন দিছে। তাহলে 3টা জিনিস নাম মনে রাখবা আর কিছু না। বিআরআই কে দিছে চীন, জিডিআই কে দিছে চীন,
মেড ইন চায়না 2000 মানে কি বলছি মেড ইন চায়না 2025 এটা কে দিছে ঠিক শেষ। এই তিনটা খালি নাম মনে রাখবা আর কিছু না, জাস্ট নাম ঠিক আছে। আচ্ছা তারপর ভারত থেকে যদি পড়তে পারো ভালো, ভারত এখন বর্তমানে এত বেশি ইম্পর্টেন্ট না। ভারতের 7 সিস্টার্স খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ 7 সিস্টার্স আমি বলছি কি অমিত্রী, ওই এর আগের দিনে বলছি অমিত্রী নামে আম, অমিত্রী নামে আম। অ দিয়ে কি অরুণাচল, মি দিয়ে হলো মিজোরাম, তি দিয়ে ত্রিপুরা, না দিয়ে হলো কি নাগাল্যান্ড, মে দিয়ে মেঘালয়, আ দিয়ে আসাম, ম দিয়ে মণিপুর। এর মধ্যে অনামের সাথে আমার সরাসরি সংযোগ নাই, ঠিক আছে। মানে কি অরুণাচল আর হলো নাগাল্যান্ড আর হলো মণিপুর এই তিনটার সাথে বাংলাদেশের সরাসরি সংযোগ নাই, মানে বাংলাদেশের বর্ডারের পাশেই না, মানে একটু ভিতরের দিকে, ঠিক আছে। এই আর বাকি চারটার সাথে মিল আছে, ঠিক আছে। এগুলো লাগবে না তোমাদের। মায়ানমারের সাথে আমাদের কি রোহিঙ্গা নিয়ে অনেক সংকট চলে। মায়ানমারের সাথে আমাদের কোন কোন নদীর সাথে আছে, নাফ নদী, হ্যাঁ। এইগুলো একটু টুকটাক মনে রেখো, রিডিং দিতে পারো ভালো, না রাখলে দরকার নেই, ঠিক আছে। আর নতুন একটা অপারেশন আসছে মায়ানমার বিদ্রোহীদের অপারেশন, এটা হলো অপারেশন 1027, এটা একটু মনে রেখো। অপারেশন 1027 মায়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে বিদ্রোহীদের একটা অভিযান, যেটার নাম কি অপারেশন 1027, অপারেশন 1027 শেষ, এইটুকু মনে রাখলে চলবে। ডক্টর মোহাম্মদ ইউনুস, এটা আমাদের লাস্ট টপিক, ঠিক আছে, লাস্ট পড়া। ডক্টর মোহাম্মদ ইউনুস এইবারের জন্য মানে মাস্ট, তুমি পড়ে যাবাই, কারণ প্রধান উপদেষ্টাকে ইউনুস, ওনার একটা বিখ্যাত থিওরি, সেটা হলো 30 থিওরি। 30 এটা নাম শুনবা অবশ্যই, 30 থিওরি, ঠিক আছে। 30 থিওরি কে দিছে? ডক্টর মোহাম্মদ ইউনুস। 30 থিওরিতে কি কি আছে বাকিগুলো একটু রিডিং দিবা, হ্যাঁ বাকিগুলো একটু রিডিং দিবা। উনি কি, উনি হলো ক্ষুদ্র ঋণের কি ধারণার কি প্রবর্তক, ঠিক আছে। ওনার প্রতিষ্ঠানের নাম কি গ্রামীণ ব্যাংক। ওনার বিখ্যাত প্রবক্তার মানে উনি যেটা প্রবক্তা হলো 30 মানে কি জিরো পভার্টি, মানে কি দারিদ্র, শূন্য দারিদ্র, ঠিক আছে। এটা ইংলিশে বলে জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে, যেটা বলা হয় শূন্য বেকারত্ব। তারপর জিরো নেট কার্বন ইমিশন, যেটাকে বলা হয় কার্বন নিঃসরণ, শূন্য নামে আসা। এটা এইবারের জন্য ইনফিনিটি স্টার যে আসবে, নিচের কোনটা 30 অন্তর্ভুক্ত নয়, তাহলে কি দারিদ্র, বেকারত্ব, কার্বন নিঃসরণ, এর বাইরে থাকবে ওটা অ্যান্সার, ঠিক আছে। 2024 সালে প্যারিস অলিম্পিকের থিমই ছিল এই 30, প্যারিস অলিম্পিকের থিম ছিল, ঠিক আছে। ইউনুস কিন্তু মানে ওনার পাওয়ারফুল, মানে উনি একটা বিশ্বের একটা পাওয়ারফুল ব্যক্তি কিন্তু, ঠিক আছে। একটা প্যারিস অলিম্পিকের থিম ছিল তার তার দেওয়া মানে কি বলে নীতিটা, সেটা কি ছিল 30। একটা জিনিস যদি পড়তে হয় তাহলে এই 30 পড়তে হবে, এটা মাস্ট, আসবে ইনশাল্লাহ, ঠিক আছে, আসবে। বাকিগুলা টুকটাক রিডিং পড়বা, হ্যাঁ বাকিগুলো টুকটাক রিডিং পড়বা, ঠিক আছে। এর মধ্যে ওনার কিছু পুরস্কারগুলো অবশ্যই পড়বা, যে 30 ফর্মুলা, হ্যাঁ থ্রি ফার্মার্স জোবরা, এগুলো টুকটাক দেখবা। গ্রামীণ ব্যাংক ওনার কি কি লেখা আছে। ওনার নোবেল পুরস্কার কত সালে পাইছে? 2006 সালে, খুব ইম্পর্টেন্ট। নোবেল পুরস্কার কত সালে পাইছে? 2006 সালে। আর কি কি অ্যাওয়ার্ড পাইছে এগুলো রিডিং দিবা, ঠিক আছে। মুখস্থ করার দরকার নেই, একবার রিডিং দিয়ে ফেলবা, ঠিক আছে। প্রধান উপদেষ্টা একবার অবশ্যই রিডিং দিবা, ঠিক আছে। গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠা হয়েছে? 1983 সালে। গ্রামীণ ব্যাংক কি 1983 সালে প্রতিষ্ঠা, থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস। বাকিগুলো টুকটাক দেখবা, ঠিক আছে। এই পুরস্কার, প্রথম পুরস্কার কি বলছি? নোবেল পুরস্কার, কোথায়? নরওয়েতে পেয়েছে আর কি। আর বাকিগুলো টুকটাক দেখলা, হ্যাঁ ঠিক আছে। ডক্টর ইউনুস বিগত প্রশ্ন, এই যে এগুলো কি কি প্রশ্ন আসছে। ক্ষুদ্র ঋণের প্রবর্তককে ডক্টর মোহাম্মদ ইউনুস। নোবেল বিজয়ী প্রফেসর ইউনুসের গ্রামের নাম কি? বাথুয়া। দক্ষিণ এশিয়া ডক্টর ইউনুস শান্তিতে কততম নোবেল বিজয়ী? দ্বিতীয়। যুক্তরাষ্ট্রের কংগ্রেসন গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশিকে? ডক্টর মোহাম্মদ ইউনুস। সামাজিক ব্যবসা ধারণার প্রবক্তাকে? ডক্টর মোহাম্মদ ইউনুস। কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে বিদেশে সুনাম আনছে? গ্রামীণ ব্যাংক। শান্তির জন্য নোবেল বিজয়ী ডক্টর ইউনুস কোন গ্রাম থেকে কার্যক্রম শুরু করছে? জোবরা গ্রাম থেকে, ঠিক আছে। থ্রি ফার্মার্স অন জোবরা। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সূচনা পর্বে জোবরা গ্রামের প্রথম ঋণগ্রহীতা গৃহবধূর নাম কি ছিল? সুফিয়া বেগম। তারপর গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন বছর? 1983 সাল। বর্তমানে গ্রামীণ ব্যাংকের ব্যাংক প্রকল্প রূপে কবে কাজ শুরু করছে? 1976। সাধারণ দরিদ্র মহিলারা ক্ষুদ্র ঋণের কত ভাগ? 95 ভাগের বেশি। গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশে চালু করছে? মালয়েশিয়া, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ স্কেডিউল ব্যাংক? এটা হলো গ্রামীণ ব্যাংক। এই গ্রামীণ ব্যাংক ইজ ডিরেক্টলি রেগুলেটেড বাই বাংলাদেশ ব্যাংক। এই বাংলাদেশের মিশন, এটা একটু বলি। বাংলাদেশে বিদেশিরা মিশন মানে বুঝছো তো, আমাদের শান্তিরক্ষা মিশনে যে আমরা বারবার যাচ্ছি, মোট 59টা দেশে মোট মিশন আছে 80টা আর কি, ঠিক আছে। একাধিক মিশনে আছে 13টা দেশে। বাংলাদেশ মিশনে নেই দক্ষিণ এশিয়ার কি? আফগানিস্তান। সব দেশে আছে, আফগানিস্তান, হ্যাঁ আচ্ছা। তারপর আসলে এগুলো লাগবে জাতিসংঘের স্থায়ী মিশন, এগুলো টুকটাক দেখো আর কি, এগুলো তোমাদের লেভেলে তো লাগবে না আর কি, হ্যাঁ এই মোটামুটি। তাহলে যতটুকু বলছি এই হলো ইন্টারন্যাশনাল আমাদের শেষ। 7টা ক্লাস নিছি, ঠিক আছে। 7টা ক্লাস নিছি। এই 7টা ক্লাস যদি কেউ করে দাও ইনশাল্লাহ আমার বিশ্বাস
ঠিক আছে, মোটামুটি তোমার ইন্টারন্যাশনাল নিয়ে পারা খাওয়া লাগবে না। ঠিক আছে, ইন্টারন্যাশনাল নিয়ে পারা খাওয়া লাগবে না। কারো কোনো প্রশ্ন থাকলে বলো, তাহলে শেষ করবো ইনশাল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। ইন্টারন্যাশনাল সাজেশন মানে আমি যেগুলো বলছি এগুলো টুকটাক যদি দেখতে পারো মোটামুটি মানে আশা করি ইনশাল্লাহ কমন পড়বে। আর এর চেয়ে বাইরে যদি প্রশ্ন আসে আসলে ওইগুলো কিছু করার নাই, তোমার এই শেষ মুহূর্তে এসে তোমাকে সব পড়ানো সম্ভব না, বা তোমার নিজেরও সব পড়া সম্ভব না। আমি অল্পের মধ্যেই পড়াইছি, বাকি যতজন যা পড়াইছে তার চেয়ে আমি যতদূর জানি অল্পের মধ্যে পড়াইছি, ইনশাল্লাহ কমনও পাবা যদি কমন আসে। আর কমন না আসলে তো আসলে কিছু করার নাই। একটু জানাও, একটু কমেন্টে জানাও, শেষ করে দেবো আমরা ইনশাল্লাহ। ঠিক আছে, তো সবাই ভালো থাকো। আর যারা ওবিসিটিতে ভর্তি হতে যাচ্ছ বা জাবি স্টার 5.0-তে ভর্তি হতে যাচ্ছ তারা ভর্তি হয়ে যাও, আমরা কিন্তু পরীক্ষা শুরু করছি, আমাদের হলো ক্লাসও শুরু হয়ে যাবে। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম, টাটা।